আমি প্রেগনেন্ট। এই নিউজটা যখন আমি আমার বয়ফ্রেন্ডকে দিলাম তখন সে আমাকে বলল যে ঠিক আছে, এটা একটা ভুল মনে করে ভুলে যাও, তুমি অ্যাবর্শন করে ফেলো, বিয়েটা আমরা যখন করব, এটা নিয়ে ধরে থেকে লাভ নেই, সামনে যেহেতু পরীক্ষায় কনসেন্ট্রেট করো। তো দুইজনের ভালোবাসাটাকে ভুলের নাম দিয়ে দিল। তো পুরো ঘটনাটা জানতে একটু পেছনে যাই, চলেন। আমার নাম রোশনি। আমার নানু বাড়ি হচ্ছে যশোরে। নানু বাড়ি বলতে আমাদের ছোটোবেলা থেকে বেড়ে ওঠা সবটাই নানু বাড়িতে। আমার মা আমার বাবাকে পছন্দ করে বিয়ে করেছিলেন এবং একা একাই বিয়ে করে ফেলেছিলেন দুইজন। পরবর্তীতে আমার নানা হচ্ছে কখনোই আমার মাকে আর ওনার শ্বশুর বাড়িতে যেতে দেয়নি। আমার বাবার বাড়ি হচ্ছে বরিশালে, ওখানে কোনো দিন যেতে দেয় না, নিজের কাছে রাখছেন। তো বলতে গেলে আমার বাবা ঘর জামাই ছিল। তো আমার বাবার আর মায়ের হচ্ছে 12 বছরের সংসার। 12 বছরের সংসার বলতে বিয়ের পরে আমার আপু হয়। এরপরে আমার যখন 3 বছর বয়স, ওই সময়টাতে আমার বাবা মাকে বলে সে বরিশাল যাচ্ছে, এটা বলে চলে যায়। এরপরে আর কোনো দিন সে ফেরত আসেনি। এখন সে বেঁচে আছে মরে গেছে বলতে পারি না। আমি যখন হচ্ছে, তো আমাদের ছোটোবেলা থেকে বেড়ে ওঠা সবই নানু বাড়িতে, কারণ হচ্ছে নানু বাড়ির অবস্থা ভীষণ ভালো ছিল। নানা একজন ব্যবসায়ী ছিলেন, প্রচুর জায়গা সম্পত্তি আছে, সেখান থেকে মাকে কেউ কিছু বলবে বা ভাইয়ের বউয়েরা কথা শোনাবে এই বিষয়টার একদমই ছিল না। নানার যেহেতু যথেষ্ট আর্নিং ছিল, তো নানু মারা যাওয়ার পরে, নানা আমার আপুকে বিয়ে দেওয়ার পরে মারা যায়। তো নানু মারা যাওয়ার পরে মা ডিসিশন যে ঠিক অনেক তো হলো, ভাইয়ের বউয়ের সংসার বা ভাইয়ের বউদের সাথে এক সংসারে খেলাম, এখন যেহেতু আমার বাবা মা দুইজনে বেঁচে নেয়, আমরা হচ্ছে আলাদা থাকবো। তো মা নিজের মতো করে একটা ঘর করে মা ওখানে আলাদা থাকে, আমি আর মা আর কি থাকতাম। এরপরে আমি যখন আমার ইন্টার পরীক্ষার পরে আমি ডিসিশন নিলাম, আমি হচ্ছে অবশ্যই আমাকে হচ্ছে ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি হচ্ছে ডাক্তার হব। তো ডাক্তার হওয়ার জন্য যদি আমি প্রাইভেটে পড়তে যাই, প্রচুর টাকার প্রয়োজন। হ্যাঁ, আমার নানার অনেক সম্পত্তি আছে, বাট সব সম্পত্তি বিক্রি করে আমি ডাক্তার হব সেটা তো হয় না। আর আমাদের যে এক্সট্রা খরচ, মানে আমার পড়াশোনার খরচ, হাত খরচ, যেখানে যা প্রয়োজন হয়তো সব কিছু আপু দিত, বাকি মা টুকটাক কিছু করতো, সেটা দিয়ে মিলেমিশে হয়ে যেত। অভাব অনটন কখনো ছিল না। যখন যেটা প্রয়োজন হয়তো, আপু যেহেতু জব করে দেশের বাইরে, আপুকে ফোন করলে আপু টাকা পাঠায় দেয়। তো এভাবে খুব সুন্দর দিন কাটতেছিল। আর আমি এসএসসিতে আমার খুবই ভালো রেজাল্ট হয়, এইচএসসিতেও আমার খুবই ভালো রেজাল্ট হয়। আমার দুনিয়াটা এটাই ছিল যে আমি পড়াশোনা করব, আমি এমবিবিএস করব এবং আমি হচ্ছে একজন ভালো সার্জন হব। যে এরকম স্বপ্ন দেখা, ওই রকমই চেষ্টা করা। তো পড়াশোনা করে যখন হচ্ছে ইন্টার পরীক্ষা দিলাম, তো আমার এসএসসি ইন্টারে দুইটাতেই জিপিএ 5 ছিল। সেই জায়গা থেকে তো আমি ডক্টরি পরীক্ষায় বসার জন্য প্রস্তুত ছিলাম। তবে আমার একটা চ্যালেঞ্জ ছিল, আমাকে যেভাবেই হোক সরকারি মেডিকেল কলেজে চান্স পেতে হবে। কারণ আমি যদি সরকারি মেডিকেল কলেজে চান্স না পাই, তাহলে কিন্তু আমি পড়তে পারবো না, কারণ ততটা টাকা তো আমার ফ্যামিলির নাই। তো এই চিন্তা ভাবনা থেকে প্রচুর পড়াশোনা করে পরীক্ষা দিলাম এবং আলহামদুলিল্লাহ একটা সরকারি মেডিকেল কলেজে আমি টিকে গেলাম। টিকার পরে তখন হচ্ছে আমার পড়াশোনা চলতেছে নতুন দুনিয়া। আর এর আগ পর্যন্ত আমি ছিলাম যশোরে। আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা সব কিছুই মোটামুটি যশোরে, কখনো আমার ঢাকায় আসা হয় নাই। এরপরে যখন আমি ঢাকায় আসলাম, নতুন পরিবেশ, নতুন মানুষজন। তবে যশোর ছিলাম বলে ততটা যে আনস্মার্ট ছিলাম সেটাও না, দেখতেও যে খারাপ ছিলাম এরকমও না। দেখতে শুনতে ভালোই ছিলাম, সব দিকে মোটামুটি পারফেক্টই ছিলাম। তো হলে থাকতাম। এখানে ঢাকাতে আমাদের আত্মীয় বলতে কেউই নাই, শুধু আমার যে বড় মামির বাপের বাড়ির কিছু আত্মীয় স্বজন ঢাকাতে থাকে এরকম। এছাড়া ঢাকাতে আমাদের তেমন বিশেষ কোনো আত্মীয় স্বজন নেই। তো এভাবেই চলতেছিল। তো আমি মেডিকেলে ভর্তি হওয়ার পরে প্রথম 1-1.5 মাস 2 মাস পরে আমার একটা প্রবলেম হওয়া শুরু করে। সেটা হচ্ছে একটা ছেলে আমাকে বেশ উত্ত্যক্ত করতে থাকে। মানে উত্ত্যক্ত মানে হচ্ছে নর্মালি যে সে আমাকে হচ্ছে প্রপোজ করা এইরকম ছিল না, ব্যাপারটা খুবই জঘন্য ছিল। সে আমাকে এক কথায় বলতে গেলে ডিস্টার্ব করা, তো মানে খুব করুণ পর্যায়ে ছিল ডিস্টার্ব করাটা। সে কথায় কথায় হচ্ছে আমার গায়ে হাত দিত, নোংরা কথাবার্তা বলতো, এই ধরনের এরকমভাবে ডিস্টার্ব করতো। তো সে সবাইকে এরকম ভার্সিটিতে বলে বেড়াইতো তার খুব পাওয়ার, তার কোন মামা চাচা এরকম আছে, রাজনীতি করে, এটা সেটা। তো সেই কারণে হচ্ছে তার সাথে কেউ ততটা যে গায়ে পড়ে কথা বলা বা প্রতিবাদের বিষয়টা ততটা করতো না। তো আমি ঢাকা শহর আসছি নতুন, কোনো আত্মীয় স্বজন নেই বললেই চলে। সেখান থেকে একটা ছেলে এরকম ব্যবহার করতেছে। আবার যারা হচ্ছে রুমমেট ছিল বা বড় অপরা ছিল, তারা বলতো যে এগুলো নিয়ে যদি টিচারদের কাছে বিচার দাও, পরবর্তীতে তোমারই সমস্যা হবে। যেহেতু আমি ঢাকার বাইরে থেকে আসছি, বলতো পরবর্তীতে এখানে থাকতে পারবা না, পড়তে পারবা না, একটু সহ্য করো আর সুন্দর করে বলবা। যখনই ও তোমাকে কিছু বলবে সুন্দর করে বলে দিবা যে ভাইয়া আমি হচ্ছে আপনার সাথে রিলেশন করতে চাই না, বা যে কোনো কিছু ভালোভাবে বলবা।
এখন ভার্সিটি হোক বা হচ্ছে মেডিকেল কলেজ হোক, যে কোনো জায়গার এই যে সিনিয়ররা জুনিয়রদের উত্ত্যক্ত করার একটা ব্যাপার, তারপরে একটু পাওয়ার দেখানো রাজনৈতিকভাবে, এই জিনিসগুলো খুবই বাজে একটা বিষয়, যেটা ভেতরে যারা মানে পড়াশোনা করতে গিয়ে সম্মুখীন হয়েছে তারা ছাড়া কেউ জিনিসটা ফিল করতে পারবে না। এটা এত বাজে একটা সিচুয়েশন। যাই হোক, তো এভাবে হচ্ছে সময়গুলো কাটতে থাকে। এরকম করতে করতে প্রায় 6 মাস সময় কেটে যায়। তো কতক্ষণ সহ্য করা যায় একটা মানুষ, সে এতটা কাছাকাছি চলে আসে যে এরকম হচ্ছে কানের সামনে এসে ফিস ফিস করে কিছু বলতেছে, যখন তখন হাত ধরে ফেলতেছে, কাঁধে হাত রাখতেছে, গা ঘিন ঘিন করতো, এরকম লাগতো, খুবই বিচ্ছিরি একটা ব্যাপার। তো এরকম করতে করতে একদিন সে জাস্ট আমাকে খুবই নোংরা একটা প্রস্তাব দেয় এবং সে আমাকে মানে টাকা পয়সার সাথে রুমে যেতে সাধে, এরকম বাজে। তো আমার কি জানে কি হয়ে যায় বলতে পারবো না। তো আমি তাকে একটা চড় মারি এবং সেখান থেকে সে আমার সাথে খুব জোর জবরদস্তি করে। খুব একটা খারাপ একটা সিচুয়েশন মাঠের মধ্যে ক্রিয়েট হয়ে যায় এবং মানুষ জড়ো হয়ে যায়। সেখান থেকে টিচাররা আসে, আসার পরে আমি হচ্ছে কান্নাকাটি করে একটা সময় হচ্ছে বলে দিই যে সে এরকম এরকম করতেছে। তো আমাকে ডাকা হয় প্রিন্সিপালের রুমে। ওখানে গিয়ে আমি হচ্ছে সব কিছু বলে দিই যে এরকম সে আমার সাথে গত 6 মাস যাবৎ করতেছে। তো একটা হয় না যে আপনি একজন আওয়াজ তুললে আস্তে আস্তে কিন্তু অনেকেই অনেক কিছু বলা শুরু করে। তো এরকম করে যখন অনেকেই হচ্ছে অনেক কিছু বলে, তখন তো সে এতটাও পাওয়ারফুল কোনো রাজনৈতিক কিছু ছিল না যে তাকে সরকারি একটা কলেজ থেকে বের করা যাবে না। সে এমনিতে ফাওয়াই হচ্ছে গরম দেখাইতো, একটু টুকটাক হয়তো কিছু ছিল। তো তাকে হচ্ছে এখান থেকে বহিষ্কার করে দেওয়া হয়। আমি হাঁপ ছেড়ে বাঁচি। তো এটা নিয়ে হয় কি যে সবাই আমাকে ভয় দেখাতে থাকে যে ওরা হচ্ছে ঢাকার এখানকার, তুমি যশোর থেকে আসছো, তুমি এভাবে ওর সাথে এরকম করলা, এখন তোমার সাথে হয়তো বা খারাপ কিছু করবে বাইরে গেলে, এটা ওইটা অনেক কিছু। তো তার ফ্যামিলিকে ডাকা হয়, তাদের সাথে কথা বলেই তাকে এরকম করা হয়। সেখান থেকে পরবর্তীতে শুনছে যে সে নাকি দেশের বাইরে চলে গেছে। বাকিটা তার সাথে আমার আর কখনো দেখা হয়নি, বাট সে আমাকে প্রচুর শাসায় যায়, আমাকে এটা করবে সেটা করবে, রাস্তায় ফেলে রাখবে, মেরে নানান কিছু বলে যায়। এরপরে তার সাথে আমার তেমনভাবে আর কখনো কোনো দিন দেখা হয় না। পরে অনেকের কাছে শুনছি সে দেশের বাইরে চলে গেছে। তো এই চ্যাপ্টারটা মোটামুটি আমার ফার্স্ট ইয়ারের শেষের দিকে ক্লোজ হয়ে যায়। একেবারে মানে এই জিনিসটা নাই, আমি আবার শান্তিতে নিশ্চিন্তে পড়াশোনা করা শুরু করি। তো আমার বড় আপু টাকা পয়সা পাঠাচ্ছে আর আমি পড়াশোনা করতেছি। বড় ছুটি ছাড়া আমি হল ছেড়ে যাই না। অনেক দিনের ছুটি, মানে যখন 15-20 দিনের ছুটি হয় বা ঈদের ছুটিগুলো, এছাড়া আমি হচ্ছে হল ছেড়ে আর বাড়িতে যাই না। তো আমাদের ফার্স্ট ইয়ারে যখন পরীক্ষা হবে ওই সময়টাতে একদিন একজনের সাথে আমার দেখা হলো, বলতে মানে ধাক্কা খাওয়ার মতো একটা, একদম ধাক্কা খেতে খেতে বেঁচে গেলাম। একটা ছেলে, ওর নাম হচ্ছে তন্ময়, সেটা আমি জানতাম না ওর নাম যে তন্ময়। তো আমি সরি সরি বললাম। পরে আমার সাথে যে মেয়েটা ছিল ও আবার ওকে চেনে, ও বলতেছে যে উনি হচ্ছে আমাদের সিনিয়র, 1 বছরের না 2 বছরের সিনিয়র। তো উনি এরকম এরকম খুব ভালো, এটা সেটা খুব থাকে না কিছু মানুষের ইমেজ সবার কাছে খুব ভালো, কিন্তু সত্যিকারের আদৌ কি তারা খুব ভালো হয়, এই টাইপের ছেলে ছিল সে। তো তখন আমার সাথে ওই দিন তার পরিচয় হলো। সে জিজ্ঞেস করলো, তুমি তো ওই মেয়েটা যার সাথে ঝামেলা হয়েছিল জুনায়েদের? বললাম আমি যে হ্যাঁ আমি ওই মেয়েটা। তো ওখান থেকে ওই যে ফার্স্ট টাইম হচ্ছে একটু কথা বলা। এরপরে প্রায়ই হচ্ছে তার সাথে আমার দেখা হতো, কখনো কখনো ক্যান্টিনে, কখনো হচ্ছে বাইরে মাঠে বা হলের সামনে, বা যে হসপিটালে যখন হচ্ছে আমাদের যে কেবিনে যখন ক্লাস থাকে, হসপিটালের যে রোগীদের ক্লাস থাকে যখন, তখন ওখান থেকে বাইরে দেখতাম যে সে দাঁড়ানো, তার সাথে আমার দেখা হয়ে যেত। তো টুকটাক একটু একটু করে জাস্ট একটা দেখা হলে একটা স্মাইল দেওয়া, কেমন আছো, ভালো আছি, এই ধরনের কথাবার্তা আমাদের হতে থাকলো। হতে হতে আমি সেকেন্ড ইয়ারে উঠলাম, তারপর থেকে কথাবার্তা আরেকটু বাড়তে থাকলো। তো এরকম প্রায় আমাদের 6-7 মাস কথাবার্তা চললো এবং সে আমার এত এত কেয়ার করতো। তো প্রথমত জুনায়েদ ছেলেটা দেখতে শুনতে ভালো ছিল, সব থেকে ভালোই ছিল, কিন্তু ওকে আমার না পছন্দের একটা কারণ ছিল, ও হচ্ছে নোংরা কথা বেশি বলতো। আমার সাথে দেখা করতেছে, আমার কথা বলা রেখে মানে আমাকে হয়তো ইমপ্রেস করার চেষ্টা না করে ও আমাকে জাস্ট বিছানায় নেওয়ার চিন্তা করতো। সেখান থেকে অনেকেই বলতো তোকে সত্যিকারে পছন্দ করতো, এটা সেটা জানি না। তো সেখান থেকে ওকে আমি ঘৃণা করতাম সবচেয়ে বেশি। আর এখানে অপরদিকে তন্ময়ের ব্যাপারটা যেটা ছিল, ও কোথাও আমার একটা প্রচুর কেয়ার করতো, এটা সেটা। দেখা গেছে ওর বাসাটা ঢাকাতে, ও যখন ছুটিতে বাসায় চলে যেত, ওর মা এক এক কিছু রান্না করে দিলেও আমাকে হলে দিয়ে যেত, যে হলের খাবার যেহেতু ততটা ভালো হয় না, যে নাও
এটা খাও বা হচ্ছে এটা মা পাঠাইছে তোমার জন্য। তো এরকম করতে করতে পুরো 1 বছর, প্রায় 1 বছর 3-4 মাস আমাদের কোনো প্রেম ভালোবাসা কিছু না। বাইরে থেকে অনেকেই বলতো তোমরা দুজন কি প্রেম করতেছো না, আমি বলতাম না, আমরা যে বন্ধু কিনা সেটাও বলি না, তবে সে আমার খুব কেয়ার করে, তাকে আমার বেশ ভালোই লাগতো, যে একটা মানুষ হিসেবে সে বেশ ভালো। তো যখন আমি 3rd ইয়ারে উঠলাম, তখন একদিন সে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি কারোর সাথে প্রেম করো? তো আমি বললাম যে না। তোমার কেউ পছন্দের আছে বা বাসা থেকে বিয়ে শাদী নিয়ে কিছু ভাবছে? আমি বলি যে না। তো আমরা যেহেতু 1 ইয়ারের ছিলাম, তো ওই বছর তার ফাইনাল পরীক্ষা, সে তো আর এখানে থাকবে না। তো সেই কারণে সে আমাকে চাচ্ছিল বলতে যে সে আমাকে পছন্দ করে বা ভালোবাসে। তো ইনায়া বিনায়া এত কিছু জিজ্ঞেস করার পরে সে বলতেছে যে যদি তোমাকে আমি বলি আমি তোমাকে বিয়ে করব, তাহলে কি তুমি রাজি হবা? তো এই জিনিসটা তো খুব সিম্পল একটা ব্যাপার, যেহেতু আমিও এমবিবিএস করতেছি, সেও এমবিবিএস করতেছে, সে আমার আগে ডাক্তার হয়ে যাবে, বয়সও আমার চেয়ে একটু বড়। তো সব কিছু মিলেমিশে যে আমি ডাক্তার, আমার হাজব্যান্ড ডাক্তার হবে, বিয়ে করতে যেহেতু চাইছে, ভালোই তো। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ভেবে দেখবো। বলা যায় না তো হুট করে একদম যে হ্যাঁ আমিও আপনাকে পছন্দ করি। তার ওই ব্যবহারে আমিও তার প্রতি কিছু না একটু দুর্বল ছিলাম। এভাবে হচ্ছে আমাদের সে আমাকে প্রপোজ করলো। এভাবে প্রায় 15-20 দিনে সে মানে ফোনে এখন মাথা খাচ্ছে প্রতিদিনই, বললা না তো, কিছু জানাইলা না তো, কী হইলো? তো 15-20 দিন পরে আমি তাকে বললাম যে হ্যাঁ আমিও আপনাকে মনে হয় পছন্দ করি, আমার ভালো লাগে, তো পড়াশোনা শেষ করে এরপরে বিয়ে শাদীটা দেখবো। তো ভালো লাগের ব্যাপারটা আর ভালোবাসা তো মোটামুটি কাছাকাছি চলেই আসছে, কারণ সে সবসময় ক্লেম করতো সে আমাকে প্রচুর ভালোবাসে। তো এরপরে যেটাকে বলে স্বাধীন জীবন যেহেতু ছিল, কেউ তো ছিল না বলে আসলে বোঝানো যাবে না, সে এতটাই লয়াল ছিল, সে আমার সাথে কখনো আমার হাতটা পর্যন্ত ধরে নাই। আমরা রিকশায় বসলেও মনে হতো কি সে চেপে আছে যাতে আমার গায়ের সাথে ধাক্কা না লেগে যায়, এত নিজেকে ভালো প্রেজেন্ট করতো। তো সেখান থেকে সব কিছু আমার কাছে মনে হচ্ছিল যে ছেলেটা তো খুব ভালোই। এরকম করতে করতে আমাদের আস্তে আস্তে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেল, দুজনের বাইরে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, পড়াশোনার পাশাপাশি কথা বলা, আড্ডা দেওয়া, হাত ধরা, এই জিনিসগুলো আস্তে আস্তে হচ্ছে। আর অপরদিকে তার মুখে সবসময় একটা কথাই ছিল যে সে আমাকে বিয়ে করবে। কোনো দিনও যে আমরা প্রেম করছি এই বিষয়টা সে বলতো না। ইভেন এই বিষয়টা ইসের কলেজের অনেকে কিন্তু জেনে গেছে যে আমরা দুজন প্রেম করতেছি, সবার সামনে, কোনো হচ্ছে লুকোচুরির কিছু নাই, সবার সামনে যে আমরা প্রেম করি। তো ঠিক আছে, এরকম করতে করতে তো আমি তখন হচ্ছে সবে মাত্র 3rd ইয়ারে উঠছি, সে 4th ইয়ারে ফাইনাল ইয়ারে পড়ে। তখন একদিন এরকম আমরা ঘুরতে যাব বলতে হচ্ছে সে তখন নতুন বাইক কিনছে তার বাসা থেকে, তো আমাকে বলতেছে চলো বাইকে করে তোমাকে ঢাকার শহর ঘুরাই। তো ঢাকার শহরের রাস্তাঘাট তো ঘোরার উপযোগী ততটাও ভালো না, জায়গায় জায়গায় জ্যাম, ওইরকমভাবে ঘোরা তো আর যায় না। তো সে খুব জোর করতে করতে আমরা উঠলাম, আমি তার বাইকে ওঠার পরে সে আমাকে মানে যখন বাইকে উঠছি তখনই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, তো সেটা সে এনজয় করতে চাচ্ছিল যে বৃষ্টির মধ্যে বাইকে করে চলো একটু ঘুরি। তা আমরা কিছু দূর যেতে যেতে প্রচুর জোরে বৃষ্টি নেমে যায় এবং সে আমাকে হচ্ছে একটা বাসায় নিয়ে যায়, বলে যে আমার একটা ফ্রেন্ড আছে, ওকে তোমার কথা বলছি, ওর ওয়াইফ তোমাকে দেখতে চাইছে। ফাইন, ওখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে একটা মেয়ে ওখানে আছে, একটা মেয়ে একটা ছেলে, মেয়েটার নতুন বিয়ে হয়েছে, হয়তো বা নতুন বিয়ে হয়েছে বা কী হয়েছে, কে আসলে জানি না। তো মেয়েটা হচ্ছে জিজ্ঞেস করলো ভাইয়া ভালো আছেন? বললো হ্যাঁ ভালো, যে আপনার ভাবিকে নিয়ে আসছি। তো আচ্ছা আপনারা হচ্ছে বসেন। তো মেয়েটা আমাদের নাস্তা খেতে দিল, পুরো তো ভিজে গেছে, জিজ্ঞেস করতেছে যে ভাবি আপনি চেঞ্জ করেন? আমি বললাম না আমরা তো চলে যাব, হলে চলে যাব, চেঞ্জ করব কেন এরকম। তো এই বলতে বলতে তখন মেয়েটা বলতেছে যে আজকে বাইরে যাবেন কেন, আপনি হচ্ছে এখানে থাকেন। তো এখানে থাকতে বলতেছে যে ঠিক আছে থাকলে মেয়েটার সাথে না হয় থাকলাম। এটা তো তত বেশি মানে যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো সে আমাকে তো ওখানে নিয়ে পরিচয় দিছে তোমার ভাবিকে নিয়ে আসছি। এর আগে প্রায় 1 সপ্তাহ 10 দিন যাবৎ সে আমাকে বেশ মানে বারবার বলতেছিল যে চলো আমরা দুজন হচ্ছে একা একা বিয়ে করে ফেলি, বাড়িতে তোমাদের বাড়ি যে যশোর, ওখানে আবার তোমরা থাকো হচ্ছে তোমার নানু বাড়িতে, আমি মা বাবাকে কীভাবে বলবো, আমরা বিয়েটা করে ফেলি, তারপরে হচ্ছে তোমাকে আমি সবাইকে জানাবো, তখন আর কেউ কিছু বলতে পারবে না, বিয়ে করে ফেলে তখন কি আর ফেলতে পারবে। মানে এমনভাবে আমাকে বুঝাইছে যে সে আমাকে ছাড়া কিচ্ছু বুঝবে না এবং বিয়েটাই সারাক্ষণ তার মুখে ছিল। তো ঠিক আছে, এভাবে আমাদেরকে ওই মেয়েটা আমাদেরকে হচ্ছে একটা রুম দেয়, তার বাসায় রুমই 2টা, ছোট্ট একটা ফ্ল্যাট।
তো এক রুমে বলে যে আপনারা এখানে আজকে থাকেন, সকালে চলে যান, এখানে হচ্ছে বৃষ্টি। তো সে খুব এক্সাইটেড ছিল থাকার জন্য। তো এরকমভাবে এক রুমে থাকার পরে সে অবশ্যই কাছে আসার চেষ্টা করতেছিল। তখন তাকে আমি বললাম যে আমাদের তো এখনও বিয়ে হয়নি, তুমি এগুলো কী করতেছো? তখন ও বললো যে দেখো হচ্ছে আমি তো তোমাকে গত 1 সপ্তাহ যাবত বলতেছি বিয়ে করার কথা, তোমারই হচ্ছে বিয়ে করতে সমস্যা, বা তুমি করতে চাচ্ছ না বিয়েটা, তুমি তোমার ফ্যামিলিকে না জানে এত বড় পদক্ষেপ নিতে পারবে না, আমি এখন আর তোমাকে ছাড়া থাকতে পারবো না, কালকে হচ্ছে আমরা বিয়ে করে ফেলবো। তো যাই হোক, ভালোবাসলে একজন মানুষকে যেহেতু আমি ভালোবাসি, সে আমাকে এতটাই মানে বোঝাচ্ছিল সে আমাকে ছাড়া বাঁচবে না, সে হচ্ছে আমাকে বিয়ে করার জন্য। আর সবসময় বিয়ের কথাটা তার পক্ষ থেকে আগে আসতো। সাধারণত তো বিয়েটা মেয়েরা খুব অস্থির থাকে বিয়ে বিয়ে নিয়ে, বাট একজন ছেলে হিসেবে সে বিয়ের জন্য অস্থির হয়ে গেছে। তার মানে আমি ভেবে নিয়েছি যে ঠিক আছে, এটা তাহলে সত্যি। এরপরে তো যা হওয়ার হলো। এরপরে পরদিন সকালে ও আমাকে দিয়ে গেল হলের সামনে নামায়া, এবং ও হচ্ছে কোথাও একটা গায়েব হয়ে গেল। 3 দিন 4 দিন হয়ে গেছে, ওকে আর আমি খুঁজে পাই না, ওকে দেখি না, ফোনে নাই, কোথাও নাই, ও যেন হাওয়া হয়ে গেছে, কারণ কাউকে জিজ্ঞেস করলে পাই না। 4 দিন পরে দেখা হলো আমাদের কলেজে। দেখা হওয়ার পরে জিজ্ঞেস করলাম কোথায় গেছিলো, বললো ওর নাকি জ্বর হয়েছিল। জ্বর হয়েছে, ফোন বন্ধ কেন থাকবে, আমাকে তো বলতে পারতাম। এখন আমি ওকে তাড়া দিতেছি যে চলো তাহলে আমরা বিয়েটা করে ফেলি, এরকম একটা হয়ে গেছে কিছু, এটা তো গুনাহ হবে, বিয়েটা করে ফেলে অ্যাটলিস্ট স্যাটিসফাইড থাকবো যে না ঠিক আছে হাজব্যান্ড ছিল বা হাজব্যান্ডের সাথে হয়েছে যা হয়েছে, ও আচ্ছা ঠিক আছে দেখবো কালকে। এরকম করতে করতে প্রায় 1-1.5 মাস চলে গেল। 1-1.5 মাস চলে গেছে, কিন্তু সে হচ্ছে বিয়ের কোনো নাম গন্ধ কোনো কিছুই সে নিচ্ছে না। এখন আমার তো পিরিয়ড মিস হয়ে গেছে, আমি তো টেনশনে মরে যাচ্ছি, কি হইলো। আর তার বিহেভিয়ার ওই দিনের পর থেকে একেবারেই চেঞ্জ। সে এখন আমার দিকে তাকায় না, চোখে চোখ রেখে কথা বলে না, বা কোনো কিছুই হচ্ছে অন্যরকম, পুরো ব্যাপারটাই অন্যরকম হয়ে গেছে। সে যতটুকু পারছে আমাকে অ্যাভয়েড করতেছে, এক কথায় বলতে গেলে। তো এভাবে আমি টেনশনে মানে প্রায় অসুস্থ হয়ে যাওয়ার কথা 2 মাস চলে গেল। 2 মাস পরে খুব নিজেকে শক্ত করে চিন্তা করলাম যে না, আমি হচ্ছে টেস্ট করে দেখি, এত টেনশন করে লাভ নাই। নিজেকে বোঝাচ্ছিলাম যে অন্য কোনো প্রবলেম হইতে পারে বা হরমোনাল কোনো কিছু থাকতে পারে, হয় নাই হবে, এই ধরনের, একদিনে কি হয়। তো এরপরে গিয়ে যখন আমি টেস্ট করলাম, আমি দেখলাম আমি কনসিভ করছি। তো আমার যেই রুমমেট ছিল ওরা আবার ব্যাপারটা জানতো, ওর সাথে আমার সব কিছুই জানতো। জানার পরে ওরা বলতেছে যে ঠিক আছে, ও তো সবসময় বলে তোকে বিয়ের কথা, এত ভয় পাওয়ার কি আছে বা এত টেনশন কেন করতেছিস, ওকে বল যে এরকম হয়ে গেছে, এখন বিয়ে করতে, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। এরকম হয় ভুল, এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নেই। আর না হলে যদি ও বিয়ে করতে না চায় অ্যাবর্শন করে ফেল। এটা আমাকে হচ্ছে মানে ওদের কাছে হয়তো এটা একটা নর্মাল বিষয় ছিল, ওরা ওদের বয়ফ্রেন্ডদের সাথে এরকম করছে, বাট আমার কাছে এটা ছিল ফার্স্ট টাইম। তখন গিয়ে আমি ওকে মানে ওর সাথে কথা বলার জন্য, এই ধরনের কথা বলার জন্য আমাদের একটু একটা শান্তিপূর্ণ জায়গায় বসে ঠান্ডা মাথায় বলতে হবে, সেটা আমি করতে পারতেছিলাম না। ওর সাথে দেখা হলে আচ্ছা বলো ঠিক আছে এরকম করতো। তো একদিন খুব টেনে টুনে কলেজের যেই হসপিটালের যে এরিয়াটা, ওই দিকটাতে একটু নিরিবিলি ছিল বিকেলের দিকে, ওখানে ডেকে এনে ওকে তখন আমি বললাম যে এরকম আমার একটা ফ্রেন্ড ছিল সাথে, যে আমি তো প্রেগনেন্ট, এখন তুমি কবে বিয়ে করবে আমাকে। তখন সে বেশ কিছুক্ষণ হচ্ছে নিচের দিকে তাকায় থাকে, তো বলতেছে ঠিক আছে, এটা তো একটা নর্মাল বিষয়, একটা ভুল ছিল দুজনের মাঝে হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট, পরিবেশটা ওরকম ছিল যার কারণে হয়েছে, তো এটা ধরে তো বসে থাকলে হবে না, বিয়ে যখন করে করবো তুমি অ্যাবর্শন করে ফেলো। তো আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, ও না আমার চোখে চোখ রাখতে পারতেছিল না। ও হচ্ছে একদম নিচের দিকে তাকায় কথা বলতেছিল, এবং কেন জানি আমাকে অ্যাভয়েড করতেছিল, মনে হচ্ছিল ওর চোখ দেখলে আমি কোনো কিছু বলে দিতে পারবো, এরকম কিছু। তো ওরও যেন খুব কষ্ট হচ্ছিল, কথাগুলো যখন আমাকে বলতেছিল ওরও মনে হয় খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, তো এই বিষয়ে আর আমি আর কোনো কথাই ওর সাথে বলি না। আমি তখন আমার ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে ঠিক আছে, ওর তাহলে সব কিছুই ফেক ছিল, ও আসলে না তো বিয়ে করতে চাইছে, ও আমাকে বিছানায় নিতে চাইছে বিয়ের লালসা দিয়ে, হয়তো বা বিয়ে করেও আমাকে ছেড়ে দিত। তো ওকে বলে তো বসে রইলাম চুপচাপ, এখন কি করব। তো আমার বড় আপু যেহেতু আমার চেয়ে 9 বছরের বড়, 8.5 বছরের, তো আপুর সাথে আমার খুবই মানে ফ্রি সম্পর্ক না হলেও আমার জীবনের সব সমস্যা আমি আপুর সাথে শেয়ার করি, মার সাথে ওইরকমভাবে কোনো কিছু শেয়ার করা হয় না। তো আপুকে ফোন দিয়ে 3-4 দিন ফোন দিছি যে বলবো,
সাহস পাই না। তো আপু মনে হয় যে ভিডিও কলে আমার চেহারাটা দেখে আপু বুঝতে পারছে যে কিছু একটা তো হয়েছে ওর সাথে উল্টাপাল্টা। তো যেহেতু ঢাকা শহর বাসা থেকে এত দূরে থাকতেছি, আপুও ভয় পেয়ে যায় এবং আপু আমাকে ফোন করে তখন বলে যে কিরে তুই আমার কাছ থেকে কিছু লুকাইতেছিস, অল্পতে যে কোনো জিনিস সমাধান করা যায় খুব দ্রুত। তুই যদি ভুল কোনো কিছু হয়ে থাকে আমাকে বল, বা তোর সাথে যদি কেউ কোনো খারাপ কোনো কিছু করে থাকে সেটাও বল, আমি যথাসম্ভব চেষ্টা করব সব কিছু ঠিক করার। কিন্তু কোনো জিনিস যখন নষ্ট হয়ে যায় পুরোপুরি তখন কিন্তু ফেলে দিতে হয়, ওই জিনিসটা কিন্তু আর কোনো কাজে আসে না। তো আমার আপু খুবই বুদ্ধিমান একজন মেয়ে, খুবই সুন্দর গোছানো কথাবার্তা। তো আমি কান্না করতে করতে আপুকে পুরো বিষয়টা বলে দিলাম, এরকম এরকম আপু, আমি ডিটেলসে সব কথাটাই বললাম। বলার পরে আপু বললো ঠিক আছে, তোমার একদম ঠিক হয় নাই ছেলেটার সাথে এভাবে যাওয়া কোথাও, তারপরে যেহেতু হয়ে গেছে এখন আর পেছনের কথা বলে লাভ নেই, তাহলে তুমি বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলো। তো এটা বলে আপু হচ্ছে পরদিনে আমাকে 10,000 টাকা পাঠাইলো, তুমি যত দ্রুত সম্ভব যত দ্রুত করবা পেইন তত কম হবে, আর তুমিও টেনশন ফ্রি হয়ে পড়াশোনাটা করো। আমি টাকাটা হাতে নিয়ে অনেক চেষ্টা করছি যে আমি হচ্ছে অ্যাবর্শন করে ফেলবো। কেন জানি আমার মন আমাকে এটা সায় দিতেছিল না, যে বাচ্চাটার তো এখানে কোনো দোষ নেই, বাচ্চাটা কী করছে, কেন আমি বাচ্চাটাকে মেরে ফেলবো। আর ও আমাকে ভালোবাসে না, এটা ওর সমস্যা, আমি তো ওকে ভালোবাসছি। আর আমার কাছে এটা মনে হয় না যে কোনো ভুল বা কোনো কিছু ছিল। ঠিক আছে, দুজন মানুষ ভালোবাসি, সেখান থেকে একটা নর্মাল একটা বিষয় ছিল, তাহলে কেন হচ্ছে আমি এটাকে ভুলের নাম দিব। নিজের সাথে যুদ্ধ করতে করতে ওইদিকে 1 মাস 1.5 মাস সময় চলে গেছে। আপু প্রতিদিন বলতেছে, প্রতিদিনই বলতেছে হ্যাঁ করব, দেখি সময় পাইতেছি না, হ্যান তেন, এরকম করতে করতে প্রায় 3.5 মাস হয়ে গেল আমার প্রেগনেন্সির বয়স। তখন গিয়ে আমি আপুকে বললাম যে সাহস করে যে আপু আমি বাচ্চাটা ফেলতে চাই না। তো আপু প্রচুর রাগারাগি করলো, করার পরে প্রথমে তো রাগারাগি করলো, এরপরে আমাদের দুনিয়াতে আমি, আমার মা আর আমার আপু, এই 3 জন মানুষই আমরা, আমাদের আর কেউ নেই। তো আপু বললো ঠিক আছে আমি মায়ের সাথে ব্যাপারটা শেয়ার করি। তো আপু মাকে বলল। এখন একজন মা যখন শুনবে তার মেয়ে হচ্ছে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেছে, তখন তার মাথার উপরে তো বাজ পড়বে, এটাই খুব স্বাভাবিক। মা তো শুনে কান্নাকাটি করে একদম হার্ট অ্যাটাক করার অবস্থা, খুব অসুস্থ, হসপিটালে নিয়ে গেছে। তারপরে আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে মায়ের সাথে বসে কথা বললাম, কান্নাকাটি করলাম, মাকে বললাম যে মা আমি বাচ্চাটা ফেলতে চাই না, তুমিও তো বাবাকে ভালোবাসছিলা, তুমিও তো ভালোবেসেই বাবাকে বিয়ে করছিলে, তুমি তো বোঝো আমি তো ওকে ভালোবাসছি, সত্যিকারের ভালোবাসছি, ওর সাথে সংসার করবো সেই স্বপ্নটা দেখছি, ও আমাকে এভাবে ঠকাবে বুঝলে আমি এই কাজটা করতাম না, কিন্তু আমি আমার বাচ্চাটাকে রাখতে চাই। তো মা অনেক বোঝানোর চেষ্টা করলো, জোর জবরদস্তি করে হসপিটাল পর্যন্ত নিয়েও গেল, কিন্তু আমি আর অ্যাবর্শনটা করলাম না। যে থাক, সমাজ আর কি দেখবে, সমাজ বলতে আর তো কিছু নেই, যশোর আমি আর কখনো ব্যাক করবো না, সেটা আমি ভেবে মানে মাথায় চিন্তা ভাবনা করেই নিছি। কারণ আমি ঢাকায় পড়াশোনা করে অবশ্যই যশোরে যাব না, আমি ঢাকায় থাকবো, যা করেই ঢাকাতেই করব। এবং বাকি রইল আত্মীয় স্বজন দেখবে, সমাজ কি বলবে, যেই সমাজের আমি কাউকে চিনিই না, বা যেই সমাজে আমার কেউ নাই, সেই সমাজ নিয়ে আমার ভাবার দরকার নেই, এটা ছিল আমার চিন্তা। তো মার চিন্তা ছিল যে পড়াশোনার একটা ক্ষতি হয়ে যাচ্ছে। যাই হোক, সব কিছু মিলেমিশে মা হচ্ছে ডিসিশন নিলেন যে সে আমার সাথে ঢাকা চলে আসবেন। তো একসময় আপু আর মা যখন দেখলো যে 5 মাস 5.5 মাস আমি ঢাকা চলে আসছি, তারপরে মাকে বোঝায়া, তো 5 মাস 5.5 মাস বয়স হয়ে গেছে, এখন তো আর চাইলেও বাচ্চাটা ফেলা সম্ভব না। এরপর থেকে আমি হচ্ছে ওর সাথে আর কথা বলি নাই, তন্ময়ের সাথে। ও না আমার সাথে আর কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন বোধ করে নাই। যে আমাদের দেখা হয় এমন না যে আমাদের দেখা হয় না, আমাদের দেখা হয়, চোখে চোখ রাখা হয়, ও শুধু ওর চোখটা নামায় নেয়, মানে এমন মনে হয় ও যেন লজ্জিত ওর কাজের জন্য, এরকম। তো আমি ওকে জোর করে কিছু বলি না, যে এই ধরনের হচ্ছে অধিকার বোধ তো আর জোর করে নেওয়া যায় না। সেই জায়গা থেকে আমি ওকে মাফ করে দিছি, যা তোকে আমি মাফ করে দিলাম, আমি আমার বাচ্চাটাকে নিয়ে সারা জীবন থাকবো। এভাবে মা চলে আসলো ঢাকায়, আপু টাকা পয়সা দিচ্ছে, টাকা পয়সারও প্রবলেম নাই। আর মা যখন ঢাকা চলে আসবে তখন মামিরা জিজ্ঞেস করলো কেন যাবেন, তো মা বললো যে মেয়েটা একা একা থাকে, একটা বাসা নিয়ে ওখানে গিয়ে থাকি, তার চেয়ে বরং হচ্ছে মাঝে মাঝে ও বাসায় আসতে পারবে, আমি ওকে খাবার টাবার একটু রান্না করে দিতে পারবো, হলে ওর কষ্ট কম হবে, এরকম মা বললেন। তো মামিরাও এটা নিয়ে মাথায় ঘামায় না, যে হ্যাঁ 2টা মা মেয়ে একসাথে থাকবে, এটাই তো ভালো। এরপরে মা ঢাকা চলে আসলেন, একটা ফ্ল্যাট নিলেন। তো প্রথমে আমি পুরো 8 মাস পর্যন্ত হলেই ছিলাম, ব্যাপারটা সবাই হচ্ছে তো দেখে বোঝাই যাচ্ছিল যে প্রেগনেন্ট হলে সেটা বোঝা যাবে না। তখন যারা মানে প্রেম বিষয়ে যারা জানতো তারা জানতো এটা ওর বাচ্চা,
যারা হচ্ছে অজানা ছিল একদম, তারা জিজ্ঞেস করলে বলতাম আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে, আমার বিয়ে হয়ে গেছে, এরকম বলতাম। তো নানানজন নানান কিছু জানতো, কেউ জানতো আমার হাজব্যান্ড দেশের বাইরে, কেউ জানতো আমার বিয়ে হয়েছে, আমি 1 মাস ছিলাম বাড়িতে, তখন হাজব্যান্ডের সাথে ছিলাম, নানান কথা যার যেমন মনে চাইছে বানাইছে। কেউ ছিছি করতো, কেউ দেখে থুথু ফেলতো, কেউ আবার বলতো যে মেয়েটা কত পরিশ্রমী, মেয়েটা হচ্ছে ইসে করতেছে, এখন হচ্ছে প্রেগনেন্সির এত কষ্ট করে পড়াশোনাটা করতেছে। এরপরে 8 মাসের পরে বাড়িতে চলে গেলাম, কারণ তখন অনেক অসুস্থ ফিল হইতো, হলের খাওয়া দাওয়া তো করতে পারতাম না, মাও খুব টেনশন করতো, প্রতিদিন মা আমার জন্য রান্না করে আসতো, নিয়ে আসতো। তারপরে আমার খুব সুন্দর ফুটফুটে একটা মেয়ে হইল। মেয়েটা হওয়ার পরে আমি হচ্ছে মেয়েটাকে নিয়ে যখন হসপিটাল থেকে বাড়িতে আসলাম, তার ঠিক হচ্ছে 17 দিন পরে আমার 3rd ইয়ারের পরীক্ষা। এখন পড়াশোনা তো করছি যতটুকু করছি, তো এভাবে হচ্ছে ছোট্ট মেয়েটাকে মা সামলাইছে। সিজারের তখন 17 দিনে, আর হচ্ছে কতটুকুই বা সুস্থ হয়েছি একটা সিজারের রোগী, বাট হাঁটতে পারতাম আস্তে আস্তে, পেইন হইতো, এরপরও পারতাম সব কিছু। ওটা নিয়ে 3rd ইয়ারের পরীক্ষা দিলাম। ততদিনে ওর হচ্ছে পরীক্ষা শেষ, 4th ইয়ারের। ও হচ্ছে আবার আমাদের সেম মেডিকেল কলেজেই, ও হচ্ছে মেডিকেলের যেই ওখানে ইন্টার্ন করতেছিল। তো সেখান থেকে আমি তো ফাইনাল ইয়ারে হচ্ছে উঠলাম, পরীক্ষা দিলাম, সেখান থেকে মোটামুটি রেজাল্টও হইলো। এরপরে বাচ্চাটাকে সামলাচ্ছি। মা যেমন হয় না যে আবার আমাদের ছোটোবেলাটা ফিরে পেল, আমার বাচ্চাটা যে এরকম একটা বাচ্চা যার হচ্ছে বাবার কোনো বাবা নেই, সেটা মা একবারের জন্য ফিল করতে দেয় না। ওকে খুব আদর যত্ন করতো, খুব ভালোবাসতো। আপুও খুব খুশি হয়েছিল, কারণ আপুর বিয়ে হয়েছিল প্রায় 6 বছর, আপু এখনও বাচ্চা কাচ্চা নেয় নাই, কাজ করার জন্য, হয়তো আমাদের দায়িত্ব নেওয়ার জন্য, যে আপু কাজ না করলে প্রতি মাসে আমাদের খরচের টাকাটা কোত্থেকে আসবে, বা দুলাভাই আপু দুইজনেই চায় নাই যে তারা আরও পরে নেবে বাচ্চা কাচ্চা, যেটাই হোক সেটা বলতে পারবো না। তো সবাই ভীষণ খুশি ছিল, কিন্তু আমার বাচ্চাটাকে লুকায় রাখতে হয়েছে। মানে হচ্ছে আমার মামা মামিরা কেউ এখন পর্যন্ত বাচ্চাটার সম্বন্ধে জানে না। আর জানলেও যেহেতু বিয়েটার সম্বন্ধে তারা কেউ কিছু জানে না, বাচ্চাটার সম্বন্ধে জানলে কিন্তু তারা এখন বলবে যে অবশ্যই এটা একটা অবৈধ সন্তান, না হলে কেন ওর মা হুট করে ঢাকা চলে গেল, কেন হচ্ছে হঠাৎ করে বিয়ে করলো, একা আবার বাচ্চা হয়ে গেল। তো বাচ্চাটা যেমন লুকায় রাখার মতোই। তো যখন প্রথম টিকা দিতে গেলাম আমার বাচ্চাকে, টিকার কার্ডে যখন বাবার নাম জিজ্ঞেস করলো, আমি তন্ময়ের নাম লিখাইলাম। এটাতে আমার মা বেশ অবাক হইল। ও বললো যে বাবা পরিচয় দিতে চায় না, তার নাম লেখানোর কী আছে? বললাম না, আমি তো জানি ওর বাবাকে। আমি যদি না জানতাম, আমি তো আর হচ্ছে কোনো পতিতালয়ের মেয়ে না যে আমি আমার বাচ্চার বাবাকে সেটাই বলতে পারবো না। আমি তো বলতে পারি আমার বাচ্চার বাবাকে, তাহলে কেন আমার বাচ্চা হচ্ছে বাবার নাম থেকে বঞ্চিত থাকবে? সে পরিচয় দিলে দেখ, না দিলে নেই, সেটা তার সমস্যা, আমি তো জানি ওর বাবাকে। তো এভাবে হচ্ছে ও আস্তে আস্তে বড় হইতে থাকলো। ওর যখন 1 বছর বয়স, তখন হচ্ছে ওকে আমি আস্তে আস্তে আমার মাঝে মাঝে, ও যখন একটু 1 পা 2 পা হাঁটে বা কোলে করে মা মাঝে মাঝে ওকে নিয়ে আসতো। আমি তখন আর হলে থাকি না, আমি বাসা থেকে এসে যে হচ্ছে পড়াশোনা করতেছি, তো মাঝে মাঝে ওকে এদিকে নিয়ে আসতো। ও মাঠে হচ্ছে আমার যারা ফ্রেন্ড ছিল তাদের সাথে খেলতো, এবং তন্ময় হচ্ছে অনেকবার ওকে দেখছে, দূর থেকে দেখছে, বাট কাছে আসার বা বাচ্চাটাকে ধরার ছোঁয়ার সেই সাহসটা তার তো অবশ্যই নাই। সে দূর থেকে দেখতো, সেটাও আমি দেখছি। আর এটাই আমি চাইতাম যে ও দেখুক, যেটা ওর বাচ্চা, ওরও তো অধিকার আছে দেখার, ও মানলে মানুক, না মানলে নেই, বাট দেখুক যে ওর একটা মেয়ে আছে। তো এরকমভাবে খুবই হচ্ছে চলতে থাকলো। আমি ইচ্ছে করে করে হচ্ছে ওকে নিয়ে যেতাম ওখানে, যাতে তন্ময়ের সামনাসামনি, ও যেই এরিয়াটাতে হচ্ছে আজকে ওর ডিউটি পড়ছে, ওখানটাতে হচ্ছে আমি ওকে নিয়ে ঘুরতাম, আমার ফ্রেন্ডদের দিয়ে পাঠাইতাম যে দেখ, ও যাতে দেখে। এখন এখানে অনেকেই হচ্ছে আমাকে বলতে পারে যে আমি বেহায়াপনা করতেছিলাম, নিজের কোনো আত্মসম্মান নাই। হ্যাঁ, আমি আমার বাচ্চার জন্য বেহায়াপনা করতেছিলাম, যে বাচ্চার মুখটা দেখেও যদি ওর মনে হয় এটা আমার সন্তান, স্বীকৃতিটা যদি ও আমার বাচ্চাটাকে দেয়, আমার ভালোবাসার প্রয়োজন নাই, অ্যাটলিস্ট আমার মেয়েটা তো বাবার আদরটা পাবে, এতটুকুই আমি চাইতাম। তো এরকম করতে করতে আমরা দুইজন হচ্ছে সেম মেডিকেলে ইন্টার্ন করতেছিলাম। পরে আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হলো, মেয়ে মুখে বুলি ফুটে গেছে, আমাকে খুব আদো আদো বুলিতে ডাকতে পারে, 2 বছর বয়স মেয়ের হয়ে গেছে। তো যখন আমার মেয়ের 2 বছর বয়স হলো, তখন আমার যে ফ্রেন্ডরা আমরা একসাথে ছিলাম, তাদের মধ্যে 2-3 জনই আমরা একসাথে ইন্টার্ন করতেছিলাম। তো ওখান থেকে ওরা মিলে এটা প্ল্যান করে যে একটা রুমের মধ্যে আমার মেয়ের হচ্ছে 2 বছরের যে জন্মদিনটা ওরা পালন করবে। তো
তো আমিও সেটাতে সায় দিই, তার কারণটা হচ্ছে যাতে তন্ময় সামনাসামনি হয় এবং ও দেখে ওর মেয়েটাকে, যে আজকে ওর মেয়ের 2 বছর হয়ে গেছে জন্মদিনের। তো ইচ্ছে করে করে কি আমি আমার ফ্রেন্ডদের কাছে রেখে সবাইকে ডাকা হয় যারা মোটামুটি কাছের, আমরা সেম বেজের বা একই আর উপর নিচ যারা ছিলাম সবাই আসে ওখানে। মানে আমার মেয়েটাকে সবাই খুব আদর করতো, ওখানে খুব ভালোবাসতো। তো সবাই ওখানে আসে, ওরা কেক কাটে, বেলুন টেলুন দিয়ে সাজায়, ওকে সবাই গিফট দেয়। সেখান থেকে তন্ময় যখন এটা শুনতে পারে, সকাল থেকেই মোটামুটি সবাই জানতো আজকে আমার আমার মেয়ের নাম ছিল তাইয়েবা। তো ও তাইয়েবার জন্মদিন, এবং তাইয়েবা আজকে তাইয়েবার জন্মদিন, ও আসবে এখানে কেক কাটবে, এই জন্য ওই রুমটা সাজানো হয়েছে, অনেক সুন্দর করে এগুলো করা হয়। তো সেখান থেকে তন্ময়ের কানেও শব্দটা যায়। ও আমার মেয়ের জন্য একটা বারবি ডল কেনে এবং একটা একজনকে দিয়ে সেটা দেয়, তো বলতে না করে, তো সে ওইটা দিয়ে যায়। এটা পরবর্তীতে জানলাম। যাই হোক, তো এভাবে আমি আমার বান্ধবীকে দিয়ে ওর কাছে পাঠাই আমার মেয়েকে, যে যাই হোক ওরা তো জানে এটা ওর মেয়ে, যে ওর কাছে দিয়ে এতখানি বড় হয়ে গেল, মেয়েকে তো কোলে নিয়ে দেখলো না। তো আমার বান্ধবী ইচ্ছে করে নিয়ে ওর কাছে নিয়ে যায়, যে একটু ধরে ছুঁয়ে দেখো, পরিচয়টা নাই বা দিলা, বাবা হিসেবে পরিচয় না দাও, মায়ের বন্ধু হিসেবে অ্যাটলিস্ট ওকে একটু কোলে নাও, বলতে তো পারবা। আমার একটা মেয়ে ছিল ছোটোবেলায়, ও বলতে পারবে বড় হয়ে, বাবার কোলে উঠেছিলাম ছোটোবেলায়, খোঁচা মেরে, মানে হয় না, ওকে একটু কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এরকম করে ইচ্ছে করে আমার বান্ধবীকে দিয়ে আমি বলাইলাম। ওই রকম বলার পরে তন্ময় ওকে কোলে নিছে। তো আমি ভীষণ দূর থেকে দেখতেছিলাম, জুম করে এই মোমেন্টটাকে আমি ভিডিও করতেছিলাম, যে অ্যাটলিস্ট একটা কিছু থাক ওর বাবার সাথে ওর। তো এরকম করে যখন এই মোমেন্টটা হচ্ছিল, তখন আমি খেয়াল করলাম তন্ময় খুব হার্ডলি ওকে জড়ায় ধরছে, এবং খুব শক্তভাবে থাকে না, যে ওর হার্টবিটটা অনুভব করতে চাইতেছে, যেটা আমার বাচ্চা। এবং কোথাও একটা ওর চোখটা মুছতেছিল। তো কোথাও না কোথাও আমার মনে হইলো যে না, মনে হয় একটু ও চায় বাচ্চাটাকে আপন করতে, বাট কোনো বাধা ওর হয়তো বা আছে। তো আমি এটা দূর থেকে দেখে আমি গেলাম সামনে, এবং গিয়ে ওর কোল থেকে আমার মেয়েকে নামায় নিয়ে আসলাম, যে তুমি কেন ওকে কোলে নিছো, কিন্তু পাঠাইছি তো আমি, তোমার কোনো অধিকার নেই আমার বাচ্চাকে ছোঁয়ার, ভবিষ্যতে কোনো দিন যাতে আমার মেয়ের আশেপাশেও না দেখি। খুব একটু ঢং করে ওখান থেকে নিয়ে চলে আসলাম, কান্না করতে করতে বাড়িতে চলে আসলাম। তো আমি বারবার ওই ভিডিওটা দেখতেছিলাম, যে বাবা মেয়ের প্রথম ভিডিও। খুবই একটা আমার জন্য এটা খুব সুন্দর মোমেন্টও ছিল, আবার দুঃখজনক মোমেন্টও ছিল, যে আমার একটা ভুল, আমি যদি ওই দিনে কাজটা না করতাম, হয়তো আমার মেয়েটা দুনিয়াতে আসতো না। আর আমি যদি বিয়ে করার ডিসিশন নিয়ে দুনিয়াতে আমার মেয়েটাকে আনতাম, সমাজের চোখে হোক বা নিজের চোখে হোক, অপরাধ বোধটা আমার এতটা হতো না। তো এভাবে পুরো 3 বছর চলে গেল। এরপরে তন্ময় ওখান থেকে চলে যাওয়ার পরে একদিন হঠাৎ করে তন্ময়ের সাথে আমার একটা রেস্টুরেন্টে দেখা হয়। ওখানে আমি একজনের সাথে কথা বলতে বা দেখা করতে গিয়েছিলাম, আমার একটা ফ্রেন্ডের সাথে কিছু পার্সোনাল ইস্যু নিয়ে, ওর কিছু পার্সোনাল ইস্যু নিয়ে কথা বলতে গিয়েছিলাম। তখন তন্ময়কে দেখে ওরা দুজন চলে যায়, এবং কথা বলার শেষে তন্ময় আসে, এবং আমি আর তন্ময় ওখানে এই ফার্স্ট টাইম এই 4.5 বছর পরে আমরা সামনাসামনি বসার পরে ওর প্রথম কথা ছিল, তাইয়েবা কেমন আছে? বললাম ভালো। কতটুকু বড় হয়েছে? সেটা দিয়ে তোমার কি দরকার, কি বলতে চাচ্ছ সেটা বলো। যে তুমি বিয়ে শাদী করতেছো না কেন? তো আমি বলি, তুমি তো বিয়ে শাদী করার আগে বাচ্চা ঝুলাই দিছো গলায়, এখন আমি কিভাবে গিয়ে সবাইকে বলে বেড়াবো যে বাচ্চাওয়ালা মেয়েকে বিয়ে করেন, তাও আবার একটা বিয়ে শাদী ছাড়া একটা বাচ্চা হয়েছে, এরকম একটা বাচ্চা। তো ওর মনে হয় কথাটা একটু হার্ট হইল। তো সে আমাকে বলতেছে, দেখি ছবি দেখতে যেতেছে, দেখি কত বড় হয়েছে। কেন, তুমি দেখি কি করবা? তো বলতেছে, তুমি অনেক রুড হয়ে গেছো, তুমি তো এরকম ছিলা না, যেরকম ছিলাম ওরকম তো তুমি থাকতে দিলা না। তো অনেক দুজনের কথা কাটাকাটি অনেক কিছু হওয়ার পরে এক পর্যায়ে বলতেছে যে আমি অনেক দুঃখিত, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে একটু দেখতে দাও, ও তো বেলা শেষে তো আমারই মেয়ে, সেটা তো তুমি ডিনাই করতে পারবে না কখনো। তো আমি হাসলাম, তার ছেলের ছিল হাসিটা, তবে হাসলাম। তখনও আমি ওকে দেখাইলাম ওর ছবিটা বের করে। তো 3 বছর বয়সে যথেষ্ট বড় হয়ে গেছে, ও মোটামুটি একটা হেলদি বাচ্চা ছিল। তো ও ছবিটা দেখে ছবিগুলো জুম করে করে দেখতেছিল আর হাসতেছিল। এরপরে বলতেছে, আমার কাছে তো ওর কোনো ছবি নাই, তুমি তো কখনো সোশ্যাল মিডিয়ায় ওর কোনো ছবি পোস্ট করো না,
তাহলে আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি দিবা। তো কেন জানি নিজেকে আর না করতে পারলাম না, মনে হইলো যে আচ্ছা ঠিক আছে দেই, আমি তো এটাই চাইতাম, ওর মেয়েটাকে ভাবুক বা মেয়েটাকে মিস করুক। তো ওর হোয়াটসঅ্যাপে হচ্ছে আমি আমার মেয়ের 2টা ছবি পাঠাইলাম। তো ওখান থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে রাত্রের বেলা 10টা 10:30টার সময়, এই 4.5 বছর পরে তন্ময়ের ফোন আসলো আমার ফোনে, এবং সেটা ভিডিও কল। আমি ভিডিও কলটা কেটে দিয়ে অডিও কল দিলাম। দেওয়ার পরে জিজ্ঞেস করলাম কী সমস্যা, ফোন কেন করছো? বলতেছে যে একটু তাইবাকে দেখাও। কেন, তাইবাকে দেখার কি আছে? তো সে বারবার রিকোয়েস্ট করতেছিল, তো আমি তাইবাকে ডেকে ফোনটা হচ্ছে দিলাম। তো তখন ও পাশ থেকে তাইবা তো তাকে চেনে না, 1 বছর আগে দেখছে, তখন তো ছোটো ছিল, তো ভুলে গেছে। তো তখন জিজ্ঞেস করতেছে মা এটা কে? আমি বলি আঙ্কেল। তো আমি আঙ্কেল বলে দিছি, ও পাশ থেকে হচ্ছে তন্ময় জিজ্ঞেস করতেছে বাবা ভালো আছো? তো আমার মেয়েকে হচ্ছে আমি ওর বাবা দেশের বাইরে থাকে এটা বলছি। তো বলতেছে হ্যাঁ ভালো আছি আঙ্কেল, তুমি কেমন আছো? তুমি আমাদের বাসায় আসো না কেন? খুব পাকা পাকা কথা বলে। বলতেছে তোমার আম্মু যে আসতে বলে না কখনো? তো আমাকে ও জিজ্ঞেস করতেছে যে মা আঙ্কেলকে হচ্ছে কেন আসতে বলো না? আমি ওর দিকে তাকায় আছি, কিছুই বলতেছি না। আমি জাস্ট এই মোমেন্টটা এনজয় করতেছিলাম। ওরা বাবা মেয়ে কথা বলতেছে, ওদের প্রচুর কথা, কে কী পছন্দ করে। তন্ময় জিজ্ঞেস করতেছিল ও খেতে কি পছন্দ করে, ও হচ্ছে ওর ফেভারিট কালার কি, ও কী করে সারাদিন, ও ড্রয়িং করছে সেগুলো এনে এনে দেখাচ্ছিল। প্রায় হচ্ছে 1.5 ঘন্টা সময় ওরা দুজন কথা বলে। আর আমি তো দূর থেকে দেখতেছিলাম, তন্ময়ের মুখটা এই সময়টাতে এত হাস্যোজ্জ্বল ছিল এবং সে মনে হচ্ছিল যে খুব এনজয় করতেছে ওর মেয়ের সাথে এই মোমেন্টটা। তো আমার প্রচুর কান্না আসতেছিল। আমার মেয়ে যদি দেখে, ওয়াশরুমে গিয়ে আমি ইচ্ছা মতো কান্না করলাম যে কেন এরকম, এত কিছু কেন হইলো আমার সাথে? এটা তো খুব সুন্দর একটা কিছু হইতে পারতো, আমাদের বিয়ে হইতো, সংসার হইতো, আজকে আমার মেয়েটা সামনে বসে বাবার সাথে খেলতে পারতো। তাহলে এটা কেন হইলো? আর সবচেয়ে বড় কথা যেটা ছিল, আমি হচ্ছে ভালোবাসছি ওকে, এতটাই ভালোবাসছি, ও আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল। কখনোই না ও আমার সাথে এত একটা বাজে কাজে করতে বলা চলে, তারপরেও আমি ওকে একবারের জন্য ঘৃণা করতে পারিনি। সব সময় আমার মনে হয়তো বা ওর কোনো বাধা আছে, যে জন্য ও হচ্ছে আমাকে আপন করতে পারতেছে না, বা যাই হোক, ভালো তো বাসছি, কেন ঘৃণা করব? ওর জন্য ঘৃণার জিনিসটা আমার আসতোই না। বাট চাইতাম ওকে কষ্ট দিতে, সামনাসামনি হলে কথা শোনানো, এগুলো অনেক করছি, কিন্তু ঘৃণা করতে পারিনি কখনো। তো ওই দিনের পর থেকে এটা যেন একটা রুটিন হয়ে গেল। ও প্রায় হচ্ছে আমাকে ফোন করতেছে, ফোন করে এটা ওটা জিজ্ঞেস করে, আবার হচ্ছে তাইবার সাথে ফোন করে কথা বলে, কুরিয়ার থেকে অর্ডার করে তাইবার জন্য এটা ওটা খেলনা কিনে কিনে পাঠায়। এভাবে চললো প্রায় 5-6 মাস। 5-6 মাস চলার পরে তো একদিন হচ্ছে ওরা দুজন এখন প্রায়ই কথা বলে। আমার মায়ের ফোনেও ও হচ্ছে ফোন করে, যখন দিনের বেলাও আমার মেয়ের যখন মনে হয় তখনই সে বলে তন্ময় আঙ্কেলকে ফোন করো। তো এটা বলে, বলার পরে এখন আমার মেয়ে তো স্কুলে ভর্তি হয় না, বাট ও লিখতে পারে। তো ওকে যখন হচ্ছে ওর নাম লিখাচ্ছি, আমার নাম লিখাচ্ছি, বাবার নাম লিখতে গিয়ে তখন ও খেয়াল করে যে ওর বাবার নামও বারবার হচ্ছে তন্ময় আহমেদ লিখতেছে। তো ও তো তন্ময় আঙ্কেলের সাথে ফোনে কথা বলে। তো ও বলে কি মা বাবা আমার সাথে ফোনে কথা বলে না কেন? আমি বলি বাবা অনেক ব্যস্ত, এই জন্য কথা বলে না। তো জিজ্ঞেস করতেছে তাহলে আমার বাবার নাম তন্ময়, তা তন্ময় আঙ্কেল কি আমার বাবা? আমি জাস্ট হা হয়ে ওর দিকে তাকায়াছিলাম যে মেয়ে কতটা পরিমাণ অ্যাক্টিভ হইলে ওর বাবার নাম তন্ময় লিখছে, সেখান থেকে ও এসে এখানে হচ্ছে এটা মিলাই ফেলছে। তো আমি বলতেছি যে কে বলছে তোমাকে এগুলো? বলে যে আমি তো হচ্ছে, আমাকে তো দিদা হচ্ছে লিখাইলো, তোমার নাম লিখছি আমি, তো আর তার সাথে যখন বাবার নাম লিখতেছিলাম তখন তো আমি তন্ময় লিখছি, তাহলে তন্ময় আঙ্কেলই কি আমার বাবা? তো আমি বললাম এটা তোমার তন্ময় আঙ্কেলকে জিজ্ঞেস করো। তো আমার মেয়ে সেটা মাথায় নিয়ে সাথে সাথে গিয়ে ফোন দিছে, ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে আঙ্কেল তুমি কি আমার বাবা? তখন না ও জাস্ট তাকায় ছিল বেশ কিছুক্ষণ চুপ করে থেকে। আমি বলতেছি এটা বলার মতো সাহস তোমার আঙ্কেলের নেই, তো তুমি তোমার আঙ্কেলকে ডিস্টার্ব করো না, ফোনটা রেখে দাও। তখন ও পাশ থেকে তন্ময় বলতেছে যে হ্যাঁ বাবা আমি তোমার বাবা। তো আমার মেয়ে তো কথার ঝুড়ি নিয়ে বসছে, তাহলে তুমি কেন বাড়িতে আসো না? এতদিন হয়ে গেছে, আমি তো তোমাকে কখনো কোলে উঠি নাই, তোমার সাথে ঘুরতে যাই নাই, আসো এটা সেটা নানান কথা সে বলতেছে। তারপরে মেয়ে ফোন কেটে দিয়ে চলে যাওয়ার পরে আমি ওকে ফোন দিলাম, তুমি কেন মেয়ের কাছে স্বীকার করলা যে তুমি ওর বাবা? তুমি তো ওকে পরিচয় দাও না, এখন বাবা বলে ওর মনে কেন আশা জাগাইতেছো? তখন ও বললো যে কালকে আমার সাথে দেখা করো।
বাইরে গিয়ে দেখা করলাম। তো আমি ভাবলাম যে যেহেতু সামনাসামনি দেখা করতে যাচ্ছি, আমি হচ্ছে তাইবাকে নিয়ে যাই, অ্যাটলিস্ট হয়তো শেষবারের মতোই সামনাসামনি একবার দেখুক বাবাকে। তাইবাকে নিয়ে আমি হচ্ছে গেলাম। যাওয়ার পরে ও তো হচ্ছে ভীষণ খুশি, সারাক্ষণ কোলের মধ্যে বসে আছে এটা সেটা। তো ওখানে আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে গেছি। তো ও আর তাইবাকে নিয়ে, বাচ্চাদের জোন থাকে না, বাচ্চারা যেখানে হচ্ছে রেস্টুরেন্টে খেলাধুলা করে, ওখানে নিয়ে গেছে। তারপরে আমি হচ্ছে তন্ময়ের সাথে কথা বললাম। তখন তন্ময় আমাকে বলতেছে যে তোমার সাথে যে জুনায়েদের সাথে ঝামেলা হইলো, জুনায়েদকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হলো, তুমি কি জানো জুনায়েদ কে? কে? না। বলতেছে জুনায়েদ হচ্ছে আমার মামাতো ভাই। ঠিক আছে, তোমার মামাতো ভাই তো আমি কি করব? বলে জুনায়েদ আর আমি খুব ভালো ফ্রেন্ড ছিলাম, ও তোমাকে পছন্দ করতো, কিন্তু ও মানুষটা এরকম ছিল যে ওর মুখে কোনো কিছু আটকায় না, ও যখন তখন যা তা বলে দেয়। এই কারণে হচ্ছে ও তোমার সাথে এরকম করতো যাতে তুমি একটা পর্যায়ে রাজি হও, ওকে বিয়ে করে ফেলো। বাসায় তোমার সম্বন্ধে ও বলে দিছে, ইভেন তোমার ছবি দেখানো হয়ে গেছিলো আমার মামা মামিকে যে তোমাকে পছন্দ করে। সেখান থেকে তুমি এতটা ঝামেলা করার পরে তোমাকে কোথাও একটা মনে হয়েছে, তো আমার মনে হয়েছে তুমি ভীষণ অহংকারী, নিজে একটু সুন্দরী সেটা নিয়ে অহংকার করো, এটা সেটা। পরবর্তীতে এই কারণে আমি ভাবলাম যে তোমার সাথে একটু ক্লোজ হই, যেহেতু এটা মোটামুটি ভার্সিটির কেউই জানতো না যে ও আমার মামাতো ভাই। তো ভাবলাম এই সুযোগটা নিয়ে তোমার সাথে একটু কাছাকাছি এসে তোমাকে তোমাকে আমি প্রেম করে ছেড়ে দেবো, এরপরে তুমি কষ্ট পাবা, বুঝবা যে মানুষকে ভালোবাসলে ছেড়ে দিলে কী কষ্ট হয়। তো আমি জাস্ট চুপ করে শুনতেছিলাম। তারপরেও বলল যে আমি প্রথমে তো ভাবছিলাম তোমাকে হচ্ছে জাস্ট আমি কাছ থেকে দেখবো, ছেড়ে দেবো, প্রেম করব, ঘুরবো ফিরবো। এরপরে বুঝতে পারলাম যে আসলে জুনায়েদের কাছে তোমার কোনো প্রবলেম ছিল না, তোমার প্রবলেমটা ছিল তোমার সাথে বাজেভাবে কথা বলতো, এটা নিয়ে তুমি চাইতা তোমাকে কেউ প্রায়োরিটি দিয়ে ভালোবাসুক, এবং আমি সেটাই করা শুরু করলাম। এবং তোমাকে এতটা প্রায়োরিটি দিতে দিতে কখন যে আমি নিজেও তোমাকে ভালোবেসে ফেলছি সেটা আমিও বলতে পারিনি। একটা সময় ওই দিনের ওই মোমেন্টটা কখনোই আমি চাই নাই, ওইটা আমি চাচ্ছিলাম যে তোমাকে আমি বিয়ে করে তারপর আমি তোমাকে ছেড়ে দেবো, এরকম কিছু একটা। বা জুনায়েদের সাথে আমার কথা হয়তো যে তোমার সাথে আজকে আমি ওখানে গেছি, এটা করছি, ও সব জানে আমাদের সম্পর্কের বিষয়ে। একটা সময় গিয়ে ওই মোমেন্টটা যে তোমার সাথে আমার হয়ে গেছে, ওইটা অ্যাক্সিডেন্টই ছিল বলা চলে, কারণ ওই দিন ওই বাসায় না গেলে হয়তো বা এরকমটা হইতো না। আমি তোমাকে চাইছিলাম জাস্ট একটু হেনস্থা করতে, এমনিতেই মনে করো তোমাকে ভয় দেখাইতাম, এরপরে ছেড়ে দিতাম। বাট আমার মন থেকে আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলছিলাম যে আমার আবেগকে আমি আর কন্ট্রোল করতে পারিনি। তো সেখান থেকে হচ্ছে ওইটাই আমার ভুল হয়ে গেছে, তোমার অতটা কাছে আমার যাওয়া উচিত হয় নাই। এরপরে যখন তুমি প্রেগনেন্ট হলা, তখন বিষয়টা আমি ভাবছি তোমার সাথে তো এখন আর আমি রিলেশন রাখতে পারবো না। বা হঠাৎ করে যেখানে জুনায়েদ তোমাকে পছন্দ করতো, তোমার জন্য জুনায়েদ মেডিকেল থেকে বের হয়ে গেল, এত কিছুর মাঝখানে আমি কিভাবে বাসায় জানাইতাম যে তোমাকে আমি ভালোবাসি, কিভাবে আমি হচ্ছে এই বিষয়টা সামনে আনতাম। আমি একটা খুবই পেরেশানির মধ্যে পড়ে গেছিলাম, যার কারণে আমি তোমাকে বলছি বাচ্চাটা অ্যাবর্শন করতে। তো আমি জাস্ট চুপ করে শুনতেছিলাম, কারণ আমি তো ওই দিনই আন্দাজ করছি যে ও হচ্ছে যে কোনো কিছু সমস্যার কারণে ও আমাকে চাইতেছে না, এরকম না যে ও আমাকে ঘৃণা করে বা আমার বাচ্চাটাও চাইতেছে না। ও আমার চোখে চোখ রেখে একদিন কথা বলতে পারে না, কেন তাহলে? আর ওর ভালোবাসায় কখনো ফেকনেস আমি দেখিই নাই। একটা ফেক জিনিস আর একটা পিওর জিনিসের মধ্যে তো পার্থক্য আছে। সবসময় আমি মনে হয়েছে যে ও আমাকে মন থেকে ভালোবাসে। তো আমি জাস্ট শুনতেছিলাম। একটা পর্যায়েও বলে যে এখন জুনায়েদ দেশের বাইরে সেটেল হয়ে গেছে, আমিও এখন চেম্বারে বসি, চাকরি করতেছি, মোটামুটি হচ্ছে আমিও সেটেল হয়ে গেছি, এখন বাসা থেকে যদি নাও মেনে নেয় তাতে সমস্যা নাই, তো আমি তোমাকে এখন বিয়ে করতে চাই। তো আমি হাসবো না কাঁদবো সেটা বুঝতে পারতেছিলাম না। তো আমি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তখন বললাম যে না, এটা আর এখন সম্ভব না, আমি তোমাকে কখনো আর বিয়ে করব না। আমি অনেক চাইতাম যে তুমি এসে বলো বিয়ে করি বিয়ে করি, বাট এখন আর দরকার নাই জীবনে বিয়ে করার। তুমি যে অনুতপ্ত হইছো এবং তুমি তোমার মেয়ের কাছ থেকে দূরে থাকবে সারা জীবন, এটাই তোমার শাস্তি। তখন সে খুব রিকোয়েস্ট করলো, আমার হাতে ধরে অনেক কান্না করলো, বলল যে আমার ভুল হয়ে গেছে, এখন কি করতাম আমি, তখন কি করব ভেবে উঠতে পারি নাই। বাবা মায়ের খরচে চলতেছিলাম, বাবা মার সাথে থাকতাম, তারা কি কোনো দিনও তোমাকে মেনে নিত না? পুরো ফ্যামিলি তোমাকে চেনে, পুরো ফ্যামিলির মধ্যে এই সিচুয়েশনটা এতটা একটা মানে বাড়াবাড়ি রকমের সবাই জানে, সেখান থেকে আমি কিভাবে বলতাম সবাইকে এত কিছু? আমি বলছি ঠিক আছে, তখন বলতে পারো না, এখনও বলার দরকার নেই। এরপরে চলে আসলাম ওখান থেকে। চলে আসছিলাম আর সারা রাস্তা কান্না করতেছিলাম যে এই কথাটা কেন তুমি আমাকে সেই 4টা বছর আগে বলো নাই, যে এরকম একটা সিচুয়েশন,
তুমি একটু সামলে থাকো, আমি তোমাকে 4 বছর পরে বিয়ে করব বা 5 বছর পরে বিয়ে করবো, এই কথাটা যদি তখন তুমি বলতা, আজকে আমি অনায়াসে তোমাকে মেনে নিতাম। নিজের সাথেই নিজে কান্নাকাটি করে বাসায় গিয়ে মেয়েকে মার কাছে রেখে সারা রাত কান্না করছে। ওই দিন মেয়ের সাথেও ঘুমাই নেই। মেয়ে তো সারা তন্ময় আঙ্কেলের সাথে কী করছে সেই গল্প নানুকে শোনাইছে। পরদিন থেকে সে আমাকে ফোন করে রিকোয়েস্ট করা, এমন করো না, মাফ করে দাও, এটা ওইটা করা, স্পেশাল কিছু করার চেষ্টা করা, বাসায় আসা। আমি যখন বাসায় না থাকি মায়ের সাথে এসে বসে কথা বলা, মাকে রিকোয়েস্ট করা, জানতে বলেন আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, মানুষ মাত্রই তো ভুল, সে এখন মাফ করে দিতে বলেন। তো মা তো অবশ্যই চাইতো তার মেয়ে হচ্ছে সেটেলড একটা লাইফ পাক, আর কতদিনে বা বাইরের মানুষের কাছে লুকায় রাখবে। আমার মেয়ে আস্তে আস্তে বড় হবে, একদিন না একদিন তো সবাই জানবেই, তো বাবার পরিচয়ের তো দরকার আছে। তো মা বোঝানো শুরু করলো, আপু বোঝানো শুরু করলো। তো তারা দুজন মানুষ আমার জীবনের সবচেয়ে কাছের। তখন একটা সময় হচ্ছে এগুলো করতে করতে আমি বললাম যে ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, সব ঠিক আছে, তবে আমি আমার বাসাতে থাকবো, আমার মায়ের সাথে থাকবো, আমি তোমার ফ্যামিলির কাছেও যাব না, আর আমি তোমার সাথে থাকতে তোমার বাসায় যেতে পারবো না, আর গেলেও আমি আমার মাকে নিয়ে যাব, কারণ আমার মার যাওয়ার কোনো জায়গা নেই, আপু দেশের বাইরে থাকে, আমি আমার মার দায়িত্বটা পুরোটা নিতে চাই। সে বললো যে তোমার যা খুশি করো, আমি জাস্ট আমার মেয়ের কাছে থাকতে চাই, আমার ভালোবাসার মানে আমার মেয়েকে ভালোবাসতে চাই, কাছ থেকে আমার মেয়েকে জড়ায় ধরে বলতে চাই মেয়ে আমাকে বাবা বলে ডাকুক, আমি এতটুকুই চাই। আর বাকি রইল তোমার কথা, সারা জীবন না হয় তোমার কাছে মাপ চাইতে চাইতেই পার করে দিব। তো একটা মানুষকে এতটা ভালোবাসি, এখন যখন সে এত এত রিকোয়েস্ট করতেছে, সবাই বুঝাইতেছে, ফেলতে পারিনি। সবার কথা শুনে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেললাম। বিয়ের পরে নতুন একটা ফ্ল্যাট নিলাম, আলাদা বাসা। ও আসে, এমন না যে ও হচ্ছে এই বাসায় থাকে, ওরও ফ্ল্যাট আছে ঢাকাতে, ও সেখানে আলাদা থাকে, ওর ফ্যামিলির সাথেও থাকে না, এই দুঃখে যে আমাকে ছাড়তে হয়েছে ফ্যামিলির জন্য। ও আলাদা একা থাকে, আমি আমার বাবার বাড়িতে থাকি, অথচ আমার মেয়ে জানে যে এটা হচ্ছে আমার বাবা। এখন মেয়ের সাথে আসে, মেয়েকে নিয়ে শপিং করতে যাওয়া, ছুটির দিনে বাইরে যাওয়া, সব কিছু চলতেছে নর্মালি, যেরকম হচ্ছে হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে হয় এরকমই চলতেছে। ও হচ্ছে মেয়েকে নিয়ে ঘুরতেছে, মেয়ে যে বাবা জানতেছে, সবাই ও আমার হাজব্যান্ড সেটা জানতেছে, ফ্যামিলির সবার কাছে পরিচয় দেওয়া হয়ে গেছে। মা আস্তে আস্তে মামিদেরকে ব্যাপারটা বোঝায় বলছে যে ওরা একা বিয়ে করে ফেলছিল, এর জন্য বলি নাই, এখন হচ্ছে এরকম এরকম। আস্তে আস্তে পুরো ফ্যামিলি ব্যাপারটা জানছে, ওর ফ্যামিলিতে জানছে। তো ওর মা এটা নিয়ে তেমন কোনো রিয়্যাক্ট করে নাই। ওর মা একদিন আসছে, আসার পর আমার মেয়েকে দেখতে আসছে। তারও হচ্ছে 2টা ছেলে, মেয়ে নাই। তো ওই জায়গা থেকে বড় ছেলের ঘরের প্রথম নাতিন আসছে, এসে দেখে খুব আদর যত্ন করে এবং আমাকে রিকোয়েস্ট করে গেছে, মা তুমি বাড়িতে চলে আসো, যেটা হয়ে গেছে, এত আগের কথা, এগুলো ধরে বেঁধে রেখে লাভ নেই। কিন্তু আমি তো যেতে পারবো না, তাদের বাড়িতে গেলে তাদের বাড়িতে তো আমি আমার মাকে রাখতে পারবো না। সেই জায়গা থেকে আমি বললাম যে না আন্টি, আমি আসবো বেড়াতে, কিন্তু বাড়িতে এখন আপাতত আমি যাব না। যেখানে আমার সাথে তন্ময়ের রিলেশনটা এখন পর্যন্ত আমি নর্মাল হয়নি, দুজন দুই বাড়িতে থাকতেছি, মেয়েটার জন্যই তো বিয়েটা করা, তো বাকি হচ্ছে ওর বাড়িতে আমি কেন যাব। তো এভাবেই চলতেছে, হয়তো কোনো একদিন মাফ করে আবার সেই পুরোনো দিনের মতো ভালোবাসতে পারবো। ভালো তাকে আমি এখনও বাসি, এবং খুব বেশি ভালোবাসি, নিজের চেয়েও বেশি মনে হয় তাকে ভালোবাসি। যখন আমি দেখি আমার মেয়ে ওকে জড়ায় ধরে বাবা বলে ডাকতেছে, ও আমার মেয়েকে আদর করতেছে, ওটাতেই আমার অনেক শান্তি। এ জীবনে আর কখনো ভালোবাসা, ও যদি আমাকে ভালো নাও বাসে, সেটাতে মনে হয় না কোনো কিছু যাবে আসবে। মাফ চাওয়ার ব্যাপারটা, ও আমার কাছে প্রচুর মাফ চাইতেছে, দেখি, বলি যে মাফ করে দিব, সারাদিন চিন্তা করি, কিন্তু ও যখন হচ্ছে মাফ চাইতে আসে, ওকে দেখলে ভীষণ রাগ হয়। অভিমানটা তো অনেক বড়, অনেক বছরের অভিমান, কিভাবে হচ্ছে এত তাড়াতাড়ি ভেঙে যায়। ওরা তো শাস্তি পাওয়ার একটা ব্যাপার আছে। এটাই ছিল গল্পটা কিন্তু বেশ সুন্দর। আমার কাছে গল্পটা এত এত ভালো লাগছে আসলে। আমরা হচ্ছে এত তাড়াতাড়ি সব কিছু করে ফেলি, যখন মানে কত সুন্দর একটা ডিসিশন ছিল যে বাবা যখন দেখবে মেয়েটাকে, তখন তার অনুভূতিটা হবে যে সে তার বাচ্চা, এই জিনিসটা। এই জন্য বাচ্চার মা তার বাবার কাছে বারবার হচ্ছে বাচ্চাটাকে নিয়ে গেছে, সবচেয়ে ভালো লাগার মোমেন্টই ছিল এটা। তো তোমাদের কাছে কেমন লাগলো গল্পটা, সেটা অবশ্যই জানাবা, লাইক কমেন্ট করতে একদমই ভুলবা না। আজকের জন্য এতটুকুই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।